গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই বিষয়টি নিয়ে পড়াশোনা করব বা এই বিষয়টি তোমাদের পড়ানো হবে। এই বিষয়টিতে যে জিনিসগুলি আমরা আজকে জানব সেগুলি হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা, উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, বিশেষ করে উদ্ভিদের যে হরমোন রয়েছে সেই উদ্ভিদ হরমোনগুলি সম্পর্কে আমরা জানব। এখানে এই যে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় যেটি রয়েছে, এই উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় সাধারণত আমরা উদ্ভিদের বিভিন্ন ধরনের যে হরমোন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। বিশেষ করে উদ্ভিদের যে গ্রোথ হরমোন যেটাকে বলা হয়ে থাকে সেই গ্রোথ হরমোন নিয়েই আমাদের আলোচনা হবে। তাছাড়া জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়। অর্থাৎ এখানেও আমরা বিভিন্ন যে প্রাণী হরমোন রয়েছে সেই প্রাণী হরমোন নিয়ে আলোচনা হবে। তারপরের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয়। এখানে সাধারণত আমাদের প্রাণীদের যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্র সম্পর্কে আলোচনা হবে। এখানে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, চোখ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এবং পরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রাণীদের সাড়া প্রদানে একটি প্রকার হিসেবে গমন যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় যে অধ্যায় রয়েছে, এই অধ্যায়ে মাধ্যমিকে মোটের উপরে নাম্বার থাকবে 19 নম্বর মতো থাকবে এটি থেকে। এই 19 নম্বরের মধ্যে মাথায় রাখবে যেখান থেকে ডাইরেক্ট যে এমসিকিউ কোশ্চেন, সেই এমসিকিউ কোশ্চেন এখান থেকে মোটের উপরে কত থাকবে না, তো 3 নাম্বার থাকবে। এবং অতি সংক্ষেপে যে শর্ট কোশ্চেন যেটা থাকে সেই শর্ট কোশ্চেন এখান থেকে টোটালের উপরে আমাদের তোমার 5 নাম্বার থাকবে, 1 নম্বর করে প্রত্যেকটি কোশ্চেনের নাম্বার। এবং আরেকটি থাকবে অতি সংক্ষেপে উত্তর দাও, অর্থাৎ কিছুটা এখানে লিখতে হবে। এখানে টোটালে 2 গুণিত 3 অর্থাৎ 3টে কোশ্চেন আমাদের করতে হবে, টোটালে 6 নম্বর থাকবে। এবং এখান থেকে একটি 5 নম্বরের বড় কোশ্চেন থাকবে, এখান থেকে একটি 5 নম্বরে কি থাকবে না, তো বড় কোশ্চেন থাকবে। তাহলে কত নাম্বার হলো, 6 আর 5 11, 11 আর 5 16, 16 আর 3 19 নাম্বার। অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই অধ্যায় থেকে মোটের উপরে 19 নাম্বার থাকবে। এবং মাথায় রাখবে তোমাদের জীবন বিজ্ঞানে যে একটি ছবি পড়ে, সেই ছবিটা এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এখান থেকে আসার চান্সটা অনেক বেশি থাকে। তো আজকে আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। বাকি যে ভিডিও রয়েছে, পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমাদের বাকি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তো শুরু করা যাক আমাদের আজকের প্রথম যে বিষয়টি নিয়ে যে আলোচনা করব সেটা, অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এটি। তো প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে সংবেদনশীলতা, অর্থাৎ সংবেদনশীলতা কি। তো সংবেদনশীলতা বলতে যে জিনিসটি বোঝায় সেটি আমরা একবার দেখে নেব, যে উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কাকে বোঝায়। উদ্ভিদের সংবেদনশীলতা বলতে বোঝায়, বা এক কথায় সংবেদনশীলতা বলতে কাকে বোঝায় সেটা আমরা দেখে নিই। সংবেদনশীলতা বলতে বোঝায় যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়ে থাকে, সংবেদনশীলতা বলা হয়। অর্থাৎ সংবেদনশীলতা বলতে বোঝাচ্ছে কি না, তো জাস্ট একটা ছোট্ট করে একটা গল্প বলি তাহলে বুঝতে পারবে যে সংবেদনশীলতা জিনিসটা কি। ধরো তুমি ক্লাসরুমে বেঞ্চে বসে আছো, তোমার আশেপাশে বেশ কয়েকজন বন্ধু বসে আছে। তো তোমার বন্ধু হঠাৎ করে, তুমি হয়তো মন দিয়ে ক্লাস শুনছো, শুনতে শুনতে তো ক্লাস সেই মুহূর্তে তুমি মন দিয়ে ক্লাস শুনছো, সেই মুহূর্তে তোমার বন্ধু পিছন থেকে তোমাকে কি করলো, পেনে বা হাতে বা যাই হোক কিছু করে কি করলো, স্পর্শ করলো। তো সঙ্গে সঙ্গে কি হবে না, তুমি নড়ে উঠবে, বা তুমি যখন সে তোমার সঙ্গে এরকম কোনো একটা বিহেভ করবে তুমি কি করবে না, তো কোনো একটা প্রতিক্রিয়া জানাবে। অর্থাৎ হয় নড়ে উঠবে কিংবা ওর দিকে তাকাবে, এটা হতে পারে। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনাকে সংবেদনশীলতা বলছে। বা অন্যভাবে যদি আমরা বলতে যাই তাহলে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ কেউ একজন তোমার নাম বলল, তো যেই তুমি তোমার নামটি শুনবে তুমি কি করবে না, পিছন দিকে ঘুরে দেখাবে বা যেদিকে শব্দটি আসছে সেই দিকে তাকাবে।
অর্থাৎ বাইরে থেকে কিছু একটা হওয়ার ফলে তুমি তার প্রতি একটা প্রতিক্রিয়া কি করবে, জানাবে বা প্রতিক্রিয়া দেবে। বা অন্যভাবে ধরো বলতে যাই যে সংবেদনশীলতা বলতে কি বা জিনিসটা কিরকম, না তো ধরো তুমি কি করলে, না তো কোনো একটা পাত্র রয়েছে, গরম পাত্র রয়েছে, সে গরম পাত্র, সেই পাত্রটি যে গরম সেটা তুমি জানো না, তো ভুল করে তুমি সেই পাত্রে কি করলে, না তো পাত্রটাকে ধরতে গেলে, তো সঙ্গে সঙ্গে তুমি কি করবে, তোমার হাতটা সরিয়ে নেবে, কারণ কি তোমাকে গরম লাগলো তাই তুমি হাতটাকে সরিয়ে নিলে। এই যে গরম লাগছে, গরম লাগার সঙ্গে সঙ্গে তুমি যে হাতটা তুলে নিচ্ছ, এই জিনিসটাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা। আর মাথায় রাখবে, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জীব এইরকম কোনো না কোনো জিনিসের জন্য কিছু একটা মুভমেন্ট করে, আর এই মুভমেন্ট যেটা রয়েছে সেই মুভমেন্টটাকে এক কথায় বলা হচ্ছে সংবেদনশীলতা। তাই এখানে যে সংজ্ঞাটা লেখা আছে, সংজ্ঞাতে দেখো খুব স্পষ্টভাবে বলা আছে যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, তাকে কি বলা হচ্ছে, সংবেদনশীলতা বলা হচ্ছে। তাহলে এখানে একটা ভাষা আছে আমাদের, সেটা হচ্ছে কি না তো উদ্দীপক। এই উদ্দীপক বলতে কাকে বোঝায়, উদ্দীপক বলতে বোঝাচ্ছে যে তুমি যখন, উদ্দীপক বলতে বোঝাবে যে বাইরে থেকে এমন কোনো অবস্থা তৈরি হবে যার ফলে তোমার যে শরীর, সে শরীর কোন একটা কি জানাবে, না তো প্রতিক্রিয়া জানাবে। যেমন দু একটা উদাহরণ আমি একটু আগেই দিলাম, যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, হঠাৎ করে তোমাকে পিছন থেকে কেউ ডাকলো, বা যে কোনো আশেপাশ থেকে তোমার নামটা তুমি শুনতে পেলে, তো নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি কি করলে, না তো সেই দিকে ঘুরে তাকালে। যদি সে, তাকে তুমি চেনো, তাহলে তার সঙ্গে তুমি কথা বলবে। বা হয়তো তুমি বেঞ্চে বসে আছো, হঠাৎ করে তোমার বন্ধু তোমাকে পেনে খোঁচা মারলো, যেটা সাধারণত তোমাদের ক্লাসরুমে এগুলো হয়ে থাকে, তো তুমি সেই দিকে ঘুরবে বা তাকে বলবে যে তুই এরকম কেন করলি, বা তোমার যদি ইচ্ছে থাকে দুকিল মারার, তো তুমি তাকে দুকিল মেরে দিলে, যে এরকম বদমাশি কেন করলি। তাহলে এই যে বাইরে থেকে কিছু একটা ঘটনা ঘটছে, ঘটার ফলে তুমি কি করছো, না তো একটা প্রতিক্রিয়া জানাচ্ছ, সেটা তুমি তোমার হাত পা কিংবা কথার মাধ্যমে বাইরের কোনো জিনিসের জন্য তুমি একটা রিয়াক্ট করছো। এই যে যার জন্য তুমি এই রিয়াক্টটি করছো, সেইটাকে কি বলা হয়, না তো উদ্দীপক বলা হয়। তাহলে উদ্দীপক যে কোনো জিনিস হতে পারে, উদ্দীপক পার্টিকুলার একটা নির্দিষ্ট উদ্দীপক হয় না। মানে এটাই বলতে চাইছি যে উদ্দীপক বলতে যে কোনো জিনিসের জন্য তুমি কি করতে পারো, রিয়াক্ট করতে পারো। ওকে, তো উদ্দীপক, আশা করছি উদ্দীপক যে জিনিসটা সেটা বোঝা গেল। সাড়া প্রদান, সাড়া প্রদান বলতে কি, হাত পা নড়িয়ে, বা তোমাকে হয়তো তোমার, তুমি হয়তো তোমার রুমে বসে আছো, বাইরে তোমার মা নিচে থেকে ডাকলো, তাহলে এখানে মায়ের, মায়ের যে ডাক, সে মায়ের ডাকটা হচ্ছে কি না তো উদ্দীপক। আর যখন মা তোমাকে ডাকলো, তখন তুমি কি করবে, না সাড়া প্রদান করবে। হয়তো মাকে বলবে যে হ্যাঁ মা আমি আসছি, তো সেই মুহূর্তে তুমি কি করবে, তোমার রুম থেকে নিচে নেমে আসবে। এই নিচে নেমে আসা যেটা, সেটা হচ্ছে কি না তো যে সাড়া প্রদান, সেই সাড়া প্রদানটা হচ্ছে নিচে নেমে আসা। আর ক্ষমতা বলতে কাকে বোঝাবে, ক্ষমতা হচ্ছে এখানে এটাই, যে যে কোনো জীব এরকম কি করবে না তো, তার ক্ষমতা থাকে, জীবেরই একমাত্র ক্ষমতা রয়েছে যে এই সংবেদনশীলতা, সেই শীলতা দেখাতে পারবে। কারণ কোনো জড় পদার্থ কখনোই কি করে না, না তো উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান যেটা রয়েছে সেই সাড়া প্রদান করে না। আর এই সংবেদনশীলতা প্রদানের জন্য বিশেষ করে আমরা দুটো জিনিস করে থাকি বা দুটো জিনিস হয়ে থাকে। সেই দুটো জিনিস কি, না তো একটা হচ্ছে তোমার চলন, আর আরেকটা হবে আমাদের কি, না তো সেটা হচ্ছে গমন। তাহলে চলন এবং গমন, এই চলন এবং গমনের আমরা সংজ্ঞাটা দেখে নিই যে চলন এবং গমন বলতে কাকে বোঝায়, এবং তারপরে আমরা চলন এবং গমন সম্পর্কে বেশ কয়েকটি কথা আমরা দেখব, বা বেশ কয়েকটি কথা আমরা বলবো যে চলন গমন বলতে কাকে বোঝাচ্ছে। ওকে, দেখো চলন এবং গমন বলছে যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে হবে, এটা টাইপিং মিক্সড হয়েছে, নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে চলন বলে। অর্থাৎ কোনো উদ্দীপকের প্রভাবে যখন কোনো জীব কি করবে, না তো স্থির থেকে, পার্টিকুলার জায়গাতে স্থির থেকে যদি সে হাত পা নড়ায়, বা কথার মাধ্যমে বা কোনো একটা ইশারার মাধ্যমে যখন কি করবে, প্রতিক্রিয়া জানাবে, সেটাকেই বলা হচ্ছে চলন। অর্থাৎ ধরো একজন ব্যক্তি রয়েছে, একজন কি রয়েছে, না তো ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি একটা জায়গাতে স্থির অবস্থাতেই আছে, এই ব্যক্তি না তো একটা জায়গাতে কি আছে, না তো স্থির অবস্থাতে আছে, এই ব্যক্তি একটা জায়গাতে স্থির অবস্থাতে আছে।
এবার কেউ ওকে ডাকলো, তো সঙ্গে সঙ্গে কি করলো না, তো ওর যে হাত রয়েছে সে হাতটা উপরে তুলে দিল, এবং হাতটা তুলে তার প্রতি বললো যে হ্যাঁ, জাস্ট ইশারা করলো। তাহলে ওর ব্যক্তি যেটা রয়েছে, এই ব্যক্তি একটা নির্দিষ্ট জায়গাতে স্থির থেকে হাত নাড়ালো, বা সে কথাও বলতে পারে, ঠিক আছে। তার মাধ্যমে যখন প্রতিক্রিয়া জানাবে, সেই জিনিসটাকে বলা হবে চলন বলা হবে। আর একটা জিনিস রয়েছে আমাদের গমন। যে প্রক্রিয়ায় উদ্দীপকের প্রভাবে বা স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিক স্থান পরিবর্তন হয় তাকে গমন বলা হয়। তাহলে গমনের সিম্পল একটা নিয়ম মনে রাখতে পারো, যে এ বিন্দুতে একজন ব্যক্তি রয়েছে, এ বিন্দুতে কি রয়েছে না, তো একজন ব্যক্তি রয়েছে ধরো। তাহলে এ বিন্দুতে একজন ব্যক্তি রয়েছে, তাকে কেউ ডাকলো যে তুই আমার কাছে আয়। তাহলে এই ব্যক্তি কি করলো না, তো এ স্থান থেকে যদি সে বি স্থানে পৌঁছায়, অর্থাৎ এই জায়গাতে সে কি হলো না, তো পৌঁছে গেল, এখানে পৌঁছালো। তাহলে যদি উদ্দীপকের প্রভাবে কোনো একজন ব্যক্তি বা কোনো জীব তার নিজের স্থান পরিবর্তন করে, এই স্থান পরিবর্তন করাটাকে বলা হয়ে থাকবে কি গমন। এটা উদ্দীপকের প্রভাবেও হতে পারে, আবার উদ্দীপকের প্রভাবে নাও হতে পারে। অর্থাৎ কোনো ধরো এ ব্যক্তির ইচ্ছে হলো যে সে ঘুরতে যাবে, তাহলে সে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কোনো প্রবলেম নেই, এখানে কোনো উদ্দীপকের দরকার পড়ছে না, এটা স্বইচ্ছাতে হচ্ছে। ওকে, তো এই জিনিসটাকে কি বলা হয়ে থাকবে না, তো গমন বলা হয়ে থাকবে। মাথায় রাখবে যে আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত কি দেখা যাবে, আমাদের চলন দেখা যাবে। উদ্ভিদের ক্ষেত্রে চলন দেখা যাবে, কারণটা কি, উদ্ভিদ নিজের স্থান পরিবর্তন করতে পারে না, সে মূল দ্বারা মাটির সঙ্গে ভালোভাবে আটকে থাকে, তাই সে তার পক্ষে গমন যে ব্যাপারটা, অর্থাৎ স্থান পরিবর্তনের যে ব্যাপারটা, সেই স্থান পরিবর্তনের ব্যাপারটা থাকে না। কিন্তু মাথায় রাখবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ বলবো না, কিছু নিম্ন শ্রেণীর জীব রয়েছে যারা কি করে স্থান পরিবর্তন করতে পারে। তো স্থান পরিবর্তন করে এমন কিছু যে তোমার জীব, ঠিক আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এক কথায় বলতে বলতে পারি আমরা, তাদের কি হয় না, তো গমন দেখা যায়। এবং মাধ্যমিকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনও পড়ে থাকে এখান থেকে, যে গমন করে এমন একটি উদ্ভিদের নাম, সরি, নিম্ন শ্রেণীর উদ্ভিদের নাম জিজ্ঞেস করে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে গমনে সক্ষম নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউগ্লিনা। এরা কি করতে পারে না, তো নিজের স্থান পরিবর্তন যেটা রয়েছে সেই স্থান পরিবর্তন করতে পারে। তাছাড়া যত উন্নত বা উদ্ভিদ রয়েছে তারা কিন্তু কি করে না, না তো গমন করতে পারে না, শুধুমাত্র চলন চলন যেটা রয়েছে সেই চলনটাই সম্ভব হয়ে থাকে। গমন যদি বলা যায়, তো গমনটা পুরোপুরি আমাদের প্রাণী যারা রয়েছে সেই প্রাণীদের উপরেই নির্ভরশীল। কিন্তু এটাও মাথায় রাখবে যে গমনে অক্ষম কিছু জীবও রয়েছে, অর্থাৎ এমন কিছু প্রাণী রয়েছে যারা কিন্তু গমন করতে পারে না। যেমন তোমরা একটা নাম শুনবে স্পঞ্জ, স্পঞ্জ নামক প্রাণী রয়েছে, তারা কি করতে পারে না, তো স্থান পরিবর্তন করতে পারে না। আর একটা রয়েছে সাগর কুসুম বলে একটা প্রাণী রয়েছে, তারাও নিজেদের কি করতে পারে না, তার স্থান পরিবর্তন করতে পারে না। এবার উদ্ভিদ যে চলনের যে ব্যাপারটা, তো চলনের যে ব্যাপারটা রয়েছে উদ্ভিদের, সেই চলনের ব্যাপারটা বা উদ্ভিদেরা যে উদ্দীপনায় সাড়া প্রদান করে, সেই জিনিসটি প্রথম কে আবিষ্কার করেছিল, এই জিনিসটা মাধ্যমিক 1 নম্বরের একটা কোশ্চেন দিয়ে দেয়। তো মাথায় রাখবে উদ্ভিদের যে চলন, সেই উদ্ভিদের চলন যিনি আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন আমাদের একজন ভারতীয় বিজ্ঞানী, আচার্য আচার্য জগদীশচন্দ্র বসু। তো ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি উদ্দীপনায় সাড়া প্রদান করে এবং উদ্ভিদের যে প্রাণ রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন। এবং তিনি যে যন্ত্রের মাধ্যমে এটা আবিষ্কার করেছিলেন সেটাও মাথায় রাখবে, সেটা হচ্ছে কি না, তো ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এই যন্ত্রটিকে বলা হয়ে থাকে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ক্রেস্কোগ্রাফ যন্ত্র, এই যন্ত্র দ্বারা তিনি কি করেছিলেন, তো উদ্ভিদের যে প্রাণ রয়েছে সেটা তিনি আবিষ্কার করেছিলেন। মনে রাখবে যে উদ্ভিদের ক্ষেত্রে যে চলন ব্যাপারটা আসে, উদ্ভিদের যে চলন ব্যাপারটা চলে আসে, সেই চলনটা এতটাই ধীর গতিতে হয় যে আমরা সেটা সেভাবে লক্ষ্য করতে পারি না। কারণ উদ্ভিদের
অত্যন্ত ধীরগতিতে হয়, ঠিক আছে। আর উদ্ভিদের চলন যেটা রয়েছে সেটা সাধারণত বৃদ্ধিজ চলন, ঠিক আছে, প্রকরণ চলন, এই সমস্ত জিনিস দ্বারা তারা কি করে না, তো চলন যেটা রয়েছে সেই চলনটা সম্পূর্ণ করে থাকে। ওকে, আশা করছি এতটুকু বোঝা। তো একটু আগে কি বললাম যে উদ্ভিদের যে চলন রয়েছে সেই উদ্ভিদের চলন সহজে কিন্তু আমরা কি পারি না, না তো বোঝা সম্ভব হয় না। ওকে, কিন্তু কিছু কিছু উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদের চলনটা কিন্তু আমরা সহজেই লক্ষ্য করতে পারি, ঠিক আছে। যেমন একটা উদ্ভিদ পাবে যে উদ্ভিদটার নাম হচ্ছে কি না তো লজ্জাবতী। একটা উদ্ভিদ রয়েছে যেটার নাম হচ্ছে কি না তো লজ্জাবতী। এই লজ্জাবতী যে উদ্ভিদ রয়েছে, এই লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে লজ্জাবতী যে উদ্ভিদ রয়েছে সেই লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে আমরা চলনটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো। তোমরা লক্ষ্য করবে লজ্জাবতী গাছ যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে লক্ষ্য করবে যে এর যে পাতা রয়েছে সে পাতাকে যদি স্পর্শ করা হয় তো পাতাগুলো কি হয়ে যাবে, নুয়ে যাবে, অর্থাৎ পরস্পরের সঙ্গে কি হয় না তো লেগে যায়। আর একটা উদ্ভিদ রয়েছে বনচড়াল বলে, যেটা তোমাদের সিলেবাসেও দেওয়া আছে। তার ক্ষেত্রে কি হয় না তো তোমার কোনো স্পর্শ করলে বা হাওয়ার কারণে তাদের যে পাতা রয়েছে সে পাতাটা কি করতে শুরু করে না, তার নড়াচড়া যেটা রয়েছে সেই নড়াচড়া করতে স্টার্ট করে, অর্থাৎ তারা উদ্দীপনায় সাড়া প্রদান করে। যেমন দেখো এখানে একটা লজ্জাবতী যে গাছ রয়েছে সেই লজ্জাবতীর গাছের আমরা ছবি যেটা রয়েছে সেই ছবিটা দিয়ে একটু বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে লজ্জাবতীর গাছ। আর এই লজ্জাবতীকে কি করা হয়, যদি স্পর্শ করা হয় তাহলে খুব সহজে আমরা কি পাবো, আমরা দেখতে পাবো যে এর পাতা যেগুলো রয়েছে সেটা কি হয়ে যায় না তো পরস্পরের সঙ্গে লেগে যায়। আর এই পুরো ঘটনাটি ঘটে রসস্ফীতি চাপের জন্য। পুরো ঘটনা যেটা রয়েছে সেটা কিসের জন্য ঘটে থাকে না, তো রসস্ফীতি চাপের জন্য। আমরা এবার একটু রসস্ফীতি চাপ বলতে কাকে বোঝায় বা কিরকম ঘটনা সেটা একটু জেনে নেব। ধরো লজ্জাবতীর ক্ষেত্রে আমি জাস্ট একটু ছোট্ট একটু এঁকে দেখাচ্ছি যে কি রসস্ফীতি চাপ বলতে কাকে বোঝায়। রসস্ফীতি চাপ বলতে এটা ধরো লজ্জাবতীর কি রয়েছে না তো একটা পাতা, এটা হলো লজ্জাবতীর পাতা। আর এইটা যেটা রয়েছে এটাকে কি বলা হচ্ছে না তো বৃন্ত। এটা হচ্ছে এর পাতা তোমার বৃন্ত, এর পাতা যেটা রয়েছে বৃন্ত রয়েছে। তো যখন লজ্জাপতি গাছকে স্পর্শ করা হয়ে থাকে তো স্পর্শ করার কারণে এখানে যে সেলগুলি রয়েছে, এখানে যে সেলগুলি থাকে, এখানে উপস্থিত যে সেল থাকে সেই সেলগুলির কি হয় না, তো তার মধ্যে কি ভরা রয়েছে না, তো সাইটোপ্লাজম ভরা রয়েছে। আর আমরা জানি যে সাইটোপ্লাজমের বেশিরভাগ যে অংশ সেটা হচ্ছে কি না তো জল। যেই এখানে কোনো স্পর্শ অর্থাৎ চাপ প্রয়োগ হয়, চাপ প্রয়োগের ফলে এখানে যে উপস্থিত সেল রয়েছে, এখানে যে উপস্থিত সেল রয়েছে সেই সেল থেকে জলটা বেরিয়ে চলে আসে, এবং জলটা বেরিয়ে চলে আসে কি হয় না, তো এই দূরবর্তী স্থানে সেই জলটা চলে যায়। যার ফলে এখানকার যে সেলটা রয়েছে সেই সেলটা কি হয়ে যায়, অনেকটা ছোট হয়ে যায়, অর্থাৎ এক কথায় বলতে পারি অনেকটা চুপসে যায়। আর চুপসে যাওয়ার কারণে কি হয়, এদের যে পাতাটা রয়েছে সেই পাতাটা লেগে যায়, পরস্পরের সঙ্গে কি হয়ে যাবে না, তো পাতা যেটা ছিল সেই পাতাটা পরস্পরের সঙ্গে চিপকে যাবে, অর্থাৎ লেগে যাবে। ওকে, এইরকমই আর একটি গাছ রয়েছে যে গাছটার নাম হচ্ছে কি বনচড়াল। তো বনচড়ালের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ধরো বনচড়ালের ক্ষেত্রে এরা সাধারণত কি হয় না, তো ত্রিফলক যুক্ত যৌগিক পাতা, ঠিক আছে। অর্থাৎ ত্রিফলক যুক্ত যৌগিক পাতা বলতে এরকম ভাবে একটা পাতা যেটা রয়েছে সেই পাতাটা অবস্থান করে, এবং ঠিক তার নিচে এখানেও কি থাকে না, তো একটা পাতা যেটা রয়েছে সেই পাতা অবস্থান করে। তো বনচড়ালের ক্ষেত্রে অনেকটা আমরা এরকম একটা স্ট্রাকচার যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো। এক্ষেত্রে মাথায় রাখবে এই যে উপরের যে পাতাটা রয়েছে এই উপরের পাতাটাকে কি বলা হবে না, তো শীর্ষ পত্রক বলা হবে, এবং নিচের যে দুপাশে যে দুটো পাতা রয়েছে অর্থাৎ এটি এবং এখানে যে আরেকটি পাতা রয়েছে এটাকে বলা হবে না তো পার্শ্বীয় পত্রক। তো এই গাছেও যদি কোনো কারণে কি হয় না, তো তোমার স্পর্শ করা হয় বা বিভিন্ন হাওয়া বাতাসের কারণে কি হবে না, তো এই যে পাতা দুটি রয়েছে অর্থাৎ যে পার্শ্বীয় পত্রক রয়েছে, অর্থাৎ যে পার্শ্বীয় পত্রক রয়েছে সেই পার্শ্বীয় পত্রক দুটি কি করবে না, তো উপর দিকে যাবে একবার, আবার নিচের দিকে আসবে, উপর দিকে যাবে এবং নিচের দিকে আসতে শুরু করবে। এই রকম ভাবে কিছু উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে আমরা সরাসরি খুব সহজে কি দেখতে পাবো না, তো তোমার চলনের যে ব্যাপারটা সেই চলনের ব্যাপারটা আমরা দেখতে পাবো। তাছাড়া অন্য বাকি যে উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে সেই হিসাবে চলনের ব্যাপারটা দেখা যায় না। তাছাড়া আর দু একটি উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে চলন দেখা যায়, এটি আমরা একটু পরেই আলোচনা হবে যখন উদ্ভিদের চলন সম্পর্কে বিস্তারিত আলোচনা যে ব্যাপারটা হবে সেই জিনিসটা। এতটুকু যেটুকু বললাম এটি সাধারণত আমরা উদ্ভিদের যে চলন সম্পূর্ণ হয় সেটা বোঝানোর জন্য এতটুকু পড়ানো হলো।
তো বাকি যেগুলি রয়েছে সেগুলি এবার আমরা অর্থাৎ যেখান থেকে মাধ্যমিকে কোশ্চেন আসবে সেই টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট করব। তো উদ্ভিদের চলন সম্পর্কে যে বিষয়গুলি আমরা বা চলন সম্পর্কে যে সামান্য একটু আমরা ধারণা দিলাম, সেটা আশা করছি বুঝতে পেরেছো। এবার উদ্ভিদের যে বেশ কয়েক প্রকার চলন দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে যে চলন দেখা যায় সেই চলন সম্পর্কে আমাদের আলোচনা হবে। তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে উদ্ভিদের 3 প্রকার চলনের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ট্যাকটিক, আর একটা আছে আমাদের ট্রপিক, এবং আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাস্টিক। একটু ছোট্ট করে বলি বিষয়টা। ট্যাকটিক চলন, এখানে যে ট্যাকটিক চলন বলতে এটা চলন বললেও, এটা আমরা চলন বললেও প্রকৃতপক্ষে এটি হচ্ছে কি না, তো উদ্ভিদের এক কথায় উদ্ভিদের গমন যে বিষয় রয়েছে সে গমনের বিষয় নিয়ে বেশি আলোচনা হবে, ঠিক আছে। উদ্ভিদের গমনের ব্যাপার যেটা রয়েছে, যে উদ্ভিদের কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে যারা গমন করে থাকে, সেই গমনের ব্যাপারটাই আলোচনা করা হবে। তাহলে চলন বলছি অথচ গমন ব্যাপারটা আসছে, এটা কেন? কারণ প্রকৃতপক্ষে এদের ক্ষেত্রে যদি বলা যায়, তো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এ বিন্দু থেকে এ স্থান থেকে এরা স্থান পরিবর্তন করবে, অর্থাৎ বি স্থানে যাবে। কিন্তু এদের যে স্থান পরিবর্তনের ব্যাপারটা অনেকটাই ধীর গতিতে, এবং খুব যে বেশি স্থান পরিবর্তন বা অনেক দূরে যে চলে যায় তেমনটা নয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে এক স্থান থেকে অনেক অন্য স্থানে, অর্থাৎ অনেক দূরে এসে যেতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে তেমনটা না, এরা সামান্য একটু স্থান পরিবর্তন করে। ওকে, এটা হচ্ছে ট্যাকটিক চলন। ওকে, তো ট্যাকটিক চলন বললে প্রকৃতপক্ষে হচ্ছে এটা হচ্ছে গমন, তারপরে যেটা রয়েছে আমাদের ট্রপিক চলন, তারপরে রয়েছে আমাদের ন্যাস্টিক চলন। তো এই পরপর যে 3টি চলনের কথা বলা হয়েছে সেই চলন সম্পর্কে আমরা দেখব। ওকে, তো প্রথমে চলে আসি আমরা ট্যাকটিক চলনে। তো ট্যাকটিক চলনের সংজ্ঞার ক্ষেত্রে দেখে নাও কি লেখা আছে, যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়ে থাকে। তাহলে কি বলছে, যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, বাহ্যিক উদ্দীপকের প্রভাব মানে কি, বাইরে থেকে কোনো উদ্দীপক, অর্থাৎ বিভিন্ন কারণে, সেটা রাসায়নিক পদার্থ হতে পারে, সেটা তোমার সূর্যের আলো হতে পারে, ঠিক আছে, বা সেটা বলতে পারো আরেকটা যদি বলি জলের স্রোত হতে পারে। ওকে, তো এইরকম বিভিন্ন কারণে কি হবে, তাছাড়া তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের প্রভাব হতে পারে, বিভিন্ন উদ্দীপকের প্রভাবে, বিভিন্ন উদ্দীপকের প্রভাবে উদ্ভিদেরা কি করবে না, তো স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এ স্থান থেকে বি স্থানে সে চলে যাবে। এইরকম যে উদ্ভিদের চলন, সেই উদ্ভিদের চলনকে কি বলা হবে না, তো ট্যাকটিক চলন বলা হবে। তো ট্যাকটিক চলনের প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফটো ট্যাকটিক। ফটো ট্যাকটিক কথার অর্থ হচ্ছে ফটো, ফটো অর্থাৎ হচ্ছে আলো, ফটো শব্দের অর্থ হচ্ছে কি না, তো আলো। অর্থাৎ উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন যখন আলোর জন্য হয়ে থাকবে, অর্থাৎ উদ্ভিদের গমন যখন আলোর জন্য এক স্থান থেকে অন্য স্থানে হবে, অর্থাৎ উদ্ভিদের চলন যখন এ স্থান থেকে বি স্থানে হবে, কার জন্য না, তো আলোর জন্য। কারণটা কি না, তো আলো। এই আলোর কারণে উদ্ভিদ কি করবে, নিজের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ সে প্রথমে এ স্থানে ছিল, এ স্থান থেকে সে বি স্থানে পৌঁছে যাবে। এরূপ যখন উদ্ভিদের ক্ষেত্রে তোমার গমন দেখা যাবে, ঠিক আছে, এরূপ গমনকে আমরা কি বলবো না, তো ফটো ট্যাকটিক চলন। দেখো বলছি আমরা গমন, ঠিক আছে, হচ্ছে গমন, কিন্তু তার নাম যেটা রয়েছে সেটা কিন্তু রাখছি আমরা ফটো ট্যাকটিক চলন। ফটো ট্যাকটিক চলন দেখা যায় যেরকম একটা উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদটার নামটা বলছি খুব অনুন্নত বলতে পারো, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের তোমার ক্ল্যামাই ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস নামক একটা উদ্ভিদ রয়েছে যারা কি করে স্থান পরিবর্তন করতে পারে। এদের ক্ষেত্রে কিরকম দেখা যায়, এদের ক্ষেত্রে মনে রাখবে যে বেশি আলো থেকে কম আলোর দিকে পৌঁছাবে, ঠিক আছে, যদি বেশি আলো থাকে তো বেশি আলো থেকে এরা কম আলোর দিকে প্রস্থান করবে, বেশি আলো থেকে কম আলো যেটা রয়েছে সে কম আলোর দিকে চলে আসবে, অর্থাৎ তারা স্থান পরিবর্তন করবে। তারপরে যেটা রয়েছে আমাদের কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন বলতে কাকে বোঝাবে, যখন রাসায়নিক পদার্থ, দেখো এখানে এসছে কেমো, ঠিক আছে, এই কেমো যে ব্যাপারটা, সেই কেমো ব্যাপারটা এসছে কি থেকে না, তো তোমার কেমো যে ব্যাপারটা, সেই কেমো ব্যাপারটা হচ্ছে রাসায়নিক পদার্থের জন্য। কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক, অর্থাৎ রাসায়নিক পদার্থ
তার জন্য এই ব্যাপারটা হয়ে থাকে। অর্থাৎ রাসায়নিক পদার্থের বা রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে স্থান পরিবর্তন, সেই স্থান পরিবর্তনকে বলা হবে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদাহরণটা অবশ্যই মাথায় রাখবে যে মস যেটা রয়েছে, সে মসের যে শুক্রাণু রয়েছে, মসের যে কি রয়েছে না তো শুক্রাণু, মসের যে শুক্রাণু, সে মসের শুক্রাণু কি করে না তো সুক্রোজের উদ্দেশ্যে বা সুক্রোজের সুক্রোজের উদ্দেশ্যে নিজের স্থান পরিবর্তন করে থাকে। তাছাড়া আর একটা উদাহরণের ক্ষেত্রে পাবে, সেটা হচ্ছে কি না তো সেটা হচ্ছে ফার্ন। ঠিক আছে, তো ফার্নের যে তোমার শুক্রাণু, ফার্নের শুক্রাণু তোমার আর একটা রাসায়নিক পদার্থ যেটাকে বলা হচ্ছে ম্যালিক অ্যাসিড, এই ম্যালিক অ্যাসিডের উদ্দেশ্যে কি করে নিজেদের স্থান পরিবর্তন করে। ঠিক আছে, ম্যালিক অ্যাসিডের জন্য এরা কি করবে নিজেদের স্থান পরিবর্তন করে থাকবে। ওকে, এবং তারপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কি না তো তারপরে আর একটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে রিওট্যাকটিক চলন। রিওট্যাকটিক চলন, রিওট্যাকটিক চলনটা কি, এখান থেকে সেই রকম ভাবে কোশ্চেন পড়ে না, বাট একটু জানার জন্য মনে রাখবে। রিওট্যাকটিক চলন বলতে বোঝাবে তোমার জলের স্রোতের জন্য। ঠিক আছে, জলের স্রোতের প্রভাবে, জলের স্রোতের প্রভাবে যখন কি করবে না তো তোমার উদ্ভিদের, জলের স্রোতের প্রভাবে যখন উদ্ভিদের কি করবে না তো গমন ঘটবে, তখন সেই জিনিসটাকে বলা হবে কি না তো রিওট্যাকটিক চলন বলা হয়ে থাকবে। ঠিক আছে, এবং আর একটা রয়েছে সেটা হচ্ছে কি না তো সেটা হচ্ছে তোমার গ্যালভ্যানো ট্যাকটিক চলন। গ্যালভানো ট্যাকটিক চলন বলতে কাকে বোঝাবে, গ্যালভানো ট্যাকটিক চলন বলতে বোঝাবে তোমার যখন তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড যে তোমরা ফিজিক্সে পড়বে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চলন ঘটে থাকে, সেই জিনিসটাকে বলা হয়ে থাকবে। ওকে, তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি ট্যাকটিক চলনের ক্ষেত্রে, আমাদের ট্যাকটিক চলনের ক্ষেত্রে তোমার এতটুকু যদি আমাদের জানা থাকে, তো এতটুকু জানা থাকলে আমাদের মাধ্যমিকে কোনো অসুবিধা হবে না, এর বেশি এর ক্ষেত্রে আর জানার প্রয়োজন নেই।